দুঃশাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং মোগল বাহিনীকে তিনি নাকানি চুবিয়ে চুমানি খাইয়ে ছেড়ে দিয়েছিলেন। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে তিনি আমাদের নায়ক। ঈসা খান একটাই কাজ, সিরাজউদ্দৌলা বুকে রক্ত দিয়ে দেশের স্বাধীনতা যে কত মূল্যবান, বুকে রক্ত ঢেলে তিনি সেটা বুঝিয়ে দিয়ে গেছেন, যার থেকে উদ্ধার আমরা এখনো হই নাই। একটা মাত্র কাজ, নবাব সলিমুল্লাহ বাঙালি মুসলমান শুধু না, সাবকন্টিনেন্টের মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ জন্ম দিয়ে তিনি আধুনিকতার সঙ্গে আমাদের সেতু বন্ধন করে দিয়েছিলেন। একটা মাত্র কাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কীর্তি, সেটা তো অন্যদিক। তারপরে শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, বাঙালি মুসলিম শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর জনক, যে মধ্যবিত্ত শ্রেণী পরবর্তীকালে পাকিস্তান করেছে, বাংলাদেশ স্বাধীন করেছে এবং আজকে বাংলাদেশে যথার্থ মহিমা নিয়ে বিরাজ করছে। একটা মাত্র কাজ, হোসেন শহীদ সরওয়ার্দী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাকে বলা হয় গণতান্ত্রিক সংগ্রামের মানুষ পুত্র। একটাই, মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি আমাদের এই প্রাসাদ ষড়যন্ত্র, শোষক, জালেম, জুলুম ইত্যাদি হাত থেকে রাজনীতিকে উদ্ধার করে সাধারণ মানুষের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন, সাধারণ মানুষকে রাজনীতির সঙ্গে তিনি যুক্ত করে দিয়ে গেছেন। একটা অবিস্মরণীয় কাজ, একটাই কাজ। শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, ৬৬ সাল থেকে শুরু করে ৭০ সাল পর্যন্ত, ৭১ সাল পর্যন্ত তিনি আমাদের স্বাধিকার সংগ্রামকে সবচেয়ে উঁচুতে নিয়ে গেছেন। একটা মাত্র কাজ। এবার আসেন জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। তিনি কতগুলো কাজ করেছেন। এক নম্বর, স্বাধীনতার ঘোষক, প্রথম মুক্তিযোদ্ধা। এই জায়গায় তার আশেপাশে রাখার কেউ যখন সুটকেস গুছিয়ে বসে আছেন, একজন যখন পাকিস্তান আর্মির কাছে আত্মসমর্পণ করার জন্য সুটকেস গুছিয়ে বসে আছেন, আরেকজন তখন নিজের পরিবার পরিজনকে অরক্ষিত ফেলে রেখে সোজা দিয়ে চট্টগ্রামের টাইগার হিলতে ঘোষণা করেছেন যে উই রিভোল্ট, উই রিভোল্ট। প্রথম বিদ্রোহের ঘোষণা। তারপরে তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। এর কোন তুলনা আছে? সব তো জান নিয়ে পালিয়েছিল যে যেদিকে পারে। সেই সময় আশাহীন, ভাষাহীন, দিশাহীন, লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, হতবাক, বিহ্বল জাতির সামনে তিনি আবির্ভূত হয়েছিলেন আলোর পত্রিকার মতো, বাতিঘরের মতো। একটা কাজের জন্য তো জিয়াউর রহমান যথেষ্ট। ৭ই নভেম্বর যদি না হতো, আজকে ২৪-এর যে বিপ্লব আমরা দেখলাম, এটা হতো না। এটা জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা, জিয়াউর রহমানের সেই ৭ই নভেম্বরের নেতৃত্ব এবং ২৪-এর গণজাগরণ একই সূত্রে গাঁথা। কাজে এইখানেও জিয়াউর রহমান অনন্য হয়ে আছেন। পৃথিবীর ইতিহাসে মাত্র দুবার এটা ঘটেছিল। 1857 সালে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে দিল্লিতে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা উদ্ধারের জন্য সংগ্রাম করেছিলেন, তারা ব্যর্থ হয়েছিলেন। আর 1975 সালের 7ই নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার অভ্যুত্থান ব্যর্থ হয় নাই। এই জন্য এই দিনটাকে বলে জাতীয় সংহতি এবং ঐক্য দিবস। এইখানেও তিনি অনন্য। তারপরে তার বাংলাদেশি জাতীয়তাবাদ, আমি তো বললাম এটা আইডেন্টিটি ক্রাইসিস ছিল আমাদের। মুক্তিযুদ্ধে গিয়ে দেখি বিহারীদেরও কেউ কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই চাকমারা অংশগ্রহণ করেছে, মারমারা অংশগ্রহণ করেছে, মুরংরা অংশগ্রহণ করেছে, গারোরা অংশগ্রহণ করেছে। আমরা তো অবাক, আমরা তো বাঙালি জাতীয়তাবাদ নিয়ে গেছি, মাঠে যেয়ে দেখি চলে না। দেশ স্বাধীন হলো, হাউকাউ লাগলো, তিনি বললেন সবাই বাঙালি হয়ে যাও। মানবেন্দ্র লালবা বললেন কেন আমি বাঙালি হব? নৃতাত্ত্বিক পরিচয় আমি চাকমা, আমি কেন আমার আইডেন্টিটি মুছবো? গোলযোগ। এই যে গোলযোগ, এই সংকট থেকে জাতিকে উদ্ধার করেছিলেন একটা আমব্রেলার নিচে, যে তোমার নৃতাত্ত্বিক পরিচয় তোমারই, কিন্তু রাজনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে তোমার পরিচয় তুমি বাংলাদেশি। আমি, তুমি বাঙালি, তুমি বাংলাদেশি, তুমি চাকমা, তুমি বাংলাদেশি, তুমি মারমা, তুমি বাংলাদেশি। এই যে সায়েন্টিফিক একটা আমব্রেলা তিনি নির্মাণ করে দিলেন, সেই আমব্রেলার উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ইতিহাসে এই কাজ বাংলাদেশের হাজার হাজার বছরের ইতিহাসে এই আত্মপরিচয় সংকট থেকে জাতিকে উদ্ধার করা একমাত্র জিয়াউর রহমান ছাড়া আর কেউ করতে পারেন নাই।
আর জাতীয়তাবাদী দলের কথা তো বললাম। তো এত সব শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা যদি সঠিক পথে না চলে ছোটখাটো দখলের মধ্যে হাত দেই, দুর্নীতির সাথে যুক্ত করি, সামনের নির্বাচনে কি দশা হবে? জিয়াউর রহমানের পথ সম্পূর্ণরূপে পবিত্র পথ, জিয়াউর রহমানের পথ সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত পথ। এই পথে কেউ কোনো কাটা ফুটবেন না, মাথা ঠান্ডা রাখেন। সামনে আরো বড় লড়াই, সেই লড়াই আমাদের জিততে হবে। আর ছোট্ট একটি পিছনে হাত দিচ্ছেন, আমি শেষ করে দিচ্ছি। যেহেতু কবি মানুষ, একটা কিছু না পড়লে তো কবিতার ইজ্জত থাকে না। জিয়া বাংলাদেশ ছোট, বেশি বড় না। স্বাধীনতা যদি মাথার উপরে সোনার সূর্য হয়, তাহলে তো তার বাণীর কণ্ঠ জিয়াই সুনিশ্চিত হয়। স্বাধীনতা যদি তিতুমির হয় শাখার তরবারি, তাহলে তো তার আসল ঠিকানা আমাদের বাগবাড়ি। স্বাধীনতা যদি রক্তের যদি তুমুল তুফান সাগর, তাহলে তো তার বীজতলাগুলো মানুষের অন্তর। সেই অন্তরে যার অধিবাস অভয় অক্ষয়, তিনি তোরে ভাই শহীদ জিয়া ছাড়া আর কেউ নয়। জিয়ার জন্য মুক্তির গান পদ্মা মেঘনা কুলে, জিয়ার জন্য যমুনার চর ভরে আছে ফুলে ফলে। 1300 নদীর কুলে উপকূলে, সহস্রাব্দের সব ফল মূলে সুরভিত যার প্রাণ, সেই তো প্রথম ফেলেছে কদম জিয়াউর রহমান। শহীদ জিয়া, শহীদ জিয়া, জিয়াউর রহমান। জিয়া মানে দেশ, এ বাংলাদেশ, এক দেহ এক প্রাণ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী রহমতুল ইসলাম শ্রাবণ, রোকসান আক্তার নিতু, শাহানা আক্তার মানু, সাবেক এমপি অ্যাডভোকেট জেড মর্তুজা তুলা সহ নেতৃবৃন্দ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, জননেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মহতী সভার সংগ্রামী সভাপতি জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি হিসাবে শীঘ্রই আবির্ভূত হবেন, উপস্থিত থাকবেন আমাদের প্রিয় অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাইয়েরা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাতির এক ক্লান্তি লগ্নে আমরা আবার একত্রিত হয়েছি এই মিলনায়তনে। এখানেই 5 মাস আগে আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা যখন আহাজারি করছিলাম, আমি একজন সামান্য রাজনৈতিক কর্মী বলেছিলাম যে যদি শেখ হাসিনার শাসন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সবার প্রধান অতিথি, গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেতা, বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই নেতা আছে, নেতা আছে। এক মিনিট হাফিজ সাহেব বোধহয় বক্তব্য রাখছিলেন, আমি হাফিজ সাহেবকে অনুরোধ করছি প্লিজ কন্টিনিউ করতে। বসুন, সবাই বসুন আপনারা। ধন্যবাদ মিস্টার চেয়ারম্যান। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাতির এক ক্রান্তি লগ্নে বাইরে স্লোগান দিও না রে ভাই, একটু শোনার চেষ্টা করো প্লিজ প্লিজ। এই স্লোগানে কি হবে?
জিয়াউর রহমান কি স্লোগান দিয়েছিলেন, না অস্ত্র হাতে হারমান বাহিনীর মোকাবেলা করেছেন? দীর্ঘ সংগ্রামের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধের জন্য প্রস্তুতি নেন। এইসব স্লোগান টোগান এখন আর চলবে না বাংলাদেশে। এখন রাজপথে হবে, দুশ্মনদের মোকাবেলা করতে হবে, প্রতিবেশী রাষ্ট্রের শত্রুদের মোকাবেলা করতে হবে। প্রিপেয়ার ফর দ্যাট। সরি, আজকে আমরা যে মহান নেতার স্মৃতিচারণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি, তাকে অনেক কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। 1971-এর মহান মুক্তিযুদ্ধে আমি তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলাম। সেনাবাহিনীর এই অংশের নাম ছিল জেড ফোর্স। জেড ফোর্স জুলাই মাসে মেঘালয়ের অরণ্যে গঠিত হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম, তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গলের সমন্বয়ে এই ব্রিগেডের 2000 ছাত্র তরুণ ছিল যারা রাইফেল চালাতে জানে না। আমরা তাদেরকে মাত্র 6 সপ্তাহ ট্রেনিং দিয়েছি মেঘালয়ের সেই অরণ্যে। 6 সপ্তাহ পরে এরা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে এবং মেজর জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহ এবং সিলেট এলাকাতে বীর বিক্রমে যুদ্ধ করেছে, দেশকে শত্রুমুক্ত করেছে। কিন্তু এই যে রণাঙ্গনে জিয়াউর রহমানের যে বলিষ্ঠ নেতৃত্ব, এই সম্পর্কে জনগণকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে স্বাধীনতা অবহেলিত পরে। আমরা 3 বার ক্ষমতা গিয়েছি, আমরাই তো এই মহান নেতার প্রকৃত কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরতে পারিনি। 71 সালে 18টা জেলা ছিল বাংলাদেশে। একটি মাত্র জেলা মুক্তি বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটি হল সিলেট জেলা। দখল করেছে জেড ফোর্সের অন্তর্ভুক্ত প্রথম ইস্ট বেঙ্গল জিয়াউর রহমানের নেতৃত্বে। এটি আমি পরবর্তীকালে লক্ষ্য করেছি সিলেটের লোকই জানে না, সিলেটের যারা বিএনপি করে তারাও জানে না। আমরা এই কথা তুলে ধরতে পারিনি। সিলেটের বিভিন্ন রণাঙ্গনে যে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন জিয়াউর রহমান, এই সম্পর্কে